দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। 15% শুল্ক কমিয়ে বাংলাদেশের উপর 20% শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের কূটনৈতিক বিজয় বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা। ঐক্যমতের সংস্কার সংশয় কি নিয়ে এই শিরোনামে আজ কথা বলতে আমার সঙ্গে দুজন অতিথি আছেন স্টুডিওতে। আমি একটু পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন কমরেড রহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। আছেন কামাল উদ্দিন সবুজ, সম্পাদক দেশ রূপান্তর। দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রথমে কমরেড রহিন হোসেন প্রিন্স, আপনাকে দিয়ে শুরু করি। শুল্কের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের উপর শুল্ক 15% কমিয়ে 20% নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টা বলছেন এটি একটি কূটনৈতিক বিজয়। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি প্রতিযোগিতা আসলে কতটা টিকে থাকবে বাংলাদেশ? ধন্যবাদ আপনাকে, সবুজ ভাইকে শুভেচ্ছা, যারা শুনছেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। ঠিকই তো, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের দেশের একটা বিরাট মার্কেট আমেরিকায় যেখানে আছে এবং প্রতিযোগিতা করে তো আমাদেরকে টিকতে হয়। তা সেই প্রতিযোগিতায় যদি একটা বড় সংকটে পড়ি তাহলে তো পুরো দেশের অর্থনীতি, তারপরে ওই সেক্টরে যারা কাজকর্ম করে তাদের মধ্যে একটা সংকটে পড়ব। তো এখন 35% ছিল, সাধারণভাবে শুনলে তো মনে হয় সেইখান থেকে 20%, এটা তো এক ধাপ অগ্রগতি। হ্যাঁ, এক ধাপ অগ্রগতি। কিন্তু যে প্রশ্নটা আমরা এখনো প্রশ্নের উত্তর খুঁজে পাইনি, সেই প্রশ্নের উত্তর হচ্ছে, নাম্বার ওয়ান, আগেই তো ছিল যতটুকু আমরা জেনেছি গার্মেন্টসের উপরে 15 থেকে 17.5% নানাভাবে কিন্তু শুল্ক ছিল। তাহলে এই 20% এর সাথে প্লাস কিনা? সাধারণভাবে অন্যরা ব্যবসায়ীরা বলে যে এটা প্লাস। যদি সেটা হয়ে থাকে তাহলে সেটাও কিন্তু আমাদের জন্য একটা বড়। আচ্ছা, তারপরও ধরলাম যে 35% করেছিল, 15% সেটা তো কম। আমি তো বললাম যে হ্যাঁ, এটা এক ধাপ হয়তো অগ্রগতি। কিন্তু বড় সবচেয়ে দেখার বিষয় হচ্ছে আমরা কিসের বিনিময়ে এটা করলাম। কারণ আমার জানা মতে ভিয়েতনাম তাদের ওইটা কমিয়েছে, কিন্তু পত্রিকাতে এরকম পড়ি নাই যে ভিয়েতনাম 25টা বোয়িং বিমান কিনবে আমেরিকার কাছ থেকে। এটা তো আমরা জানি না। তো এখন আমাদের এই যে যুদ্ধাস্ত্র কেনা চুক্তি, শোনা যায় যে আমাদের বাণিজ্য চীনের সাথে কতটুক করব না করব, আমাদের পণ্য আমেরিকার সাথে কি কি জায়গায় কিনতে আমরা বাধ্য হব, মানে এই ধরনের আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমেরিকা নাখোশা এরকম কিছু করতে পারবো কিনা, এটা যেটা নানাভাবে পত্রিকার মাধ্যমে এসেছে। আমি সরকারকে বলবো যে ঠিক আছে, আপনি 35% থেকে দেন দরবার করে 20% করেছেন, এ ব্যাপারে আমরা ধন্যবাদ দিতে রাজি আছি তখনই যদি আমরা জানতে পারি দেশের স্বার্থবিরোধী কোনো শর্তে রাজি না হয়ে এই কাজটা আপনারা করেছেন, যার জন্য ভেরি সিম্পল বিষয়। কেন সরকার জটিলতা করছে আমরা ঠিক বুঝতে পারি না। আমরা এই যে ধরেন দীর্ঘ আন্দোলন করলাম, আমি শুধু এই সময় না, সবুজ ভাইরা আরও সাক্ষী, সাংবাদিকদের চোখের সামনে দেখেছে, বরাবরই একটা বক্তব্য সব আমলে ছিল এবং গ্রহণযোগ্য বক্তব্য যে বিদেশের সাথে যত চুক্তি হয়েছে সেটাকে ওপেন করতে হবে, গোপন কোনো চুক্তি চলবে না, অসম কোনো চুক্তি চলবে না, দেশের জনগণের ক্ষতি এরকম কোনো চুক্তি চলবে না। কিন্তু দেখেন এই সরকার আসার পরে পুরনো চুক্তি ওপেন তো দূরের থাক, এইবারও যে চুক্তির আওতায় করছে এটা কিন্তু এখনো উন্মুক্ত করলো না। সুতরাং আমার চুক্তির কথা বলছেন? আমি বলছি এই যে কিসের ভিত্তিতে বোয়িং কেনার কথা বলছেন? আমি শুধু বোয়িং না, আমি বলছি যে কিসের ভিত্তিতে এই যে 20% বলছে না দেন দরবার করে করলাম, তাই তো? তা দিন দরবার করার ব্যাপারে সাংবাদিক ভাইরা যেটা খুঁজে বের করেছে সাধারণভাবে, যে তাদের সাথে আমাদের একটা বাণিজ্য চুক্তি হচ্ছে যেটা গোপন। সুতরাং এই গোপন কোনো চুক্তি চলবে না, সেটা উন্মুক্ত করুক। যদি দেশবাসী আমরা দেখতে পাই যে এই চুক্তির মধ্যে আমাদের দেশের স্বার্থবিরোধী কোনো বক্তব্য নেই, তারপর এটা কমিয়ে দিয়েছে, কেবলমাত্র তখনই আমরা ধন্যবাদ দেওয়ার কথাটি বিবেচনা করব। ধন্যবাদ জনাব কামাল উদ্দিন সবুজ। আপনি যদি বিষয়ে কোনো মন্তব্য করতে চান। প্রধান উপদেষ্টা বলেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের কূটনৈতিক বিজয়। এইদিকে আমরা লক্ষ্য করেছি যে 35% থেকে কমিয়ে 20% শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। বা বাংলাদেশের রপ্তানি খাতে আসলে কতটা মানে প্রতিযোগিতা টিকে থাকবে? ধন্যবাদ। প্রথমে না, আপাত দৃষ্টিতে তো একটু মনে আমাদের কাছে মনে হচ্ছে, আমাদের ব্যবসায়ীরাও কিছু কিছু কথা বলছেন এবং কিছু রাজনীতিবিদও কথা বলেছেন যে এটা একটা মোটামুটি আমরা মোটামুটি কিছুটা এগিয়েছি। মনে করেন আগে 35% ছিল, এখন এটা 20%-এর কথা বলা হচ্ছে। যাই হোক, এখন মনে করেন আসলে
এটা কিন্তু এটাতে আমাদের সকল সমস্যার সমাধান করবে তা না। আমাদের সমস্যা যেটা হয়ে গেছে, আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের সবচেয়ে বড় বাজার হচ্ছে আমাদের গার্মেন্টের, এবং আমাদের এক্সপোর্টের 90% বা মোর দেন 90% গার্মেন্টই আসলে। তো যার কারণে সেখানে আমাদের একটা বড় সমস্যা হয়ে গেছে, যেহেতু আমাদের অন্য দেশে মার্কেটের ইয়েটা মানে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো না, তো সাইজটা তো বড় না। তো সে যাই হোক, অনেকগুলি সেভারাল রাউন্ডস অফ টক্সের পরে এই যে 20% নেমে আসলো, ফাইন, ভালো, আমরা ইতিবাচকভাবেই দেখতে চাই। কিন্তু কথাটা হচ্ছে যে মনে করেন দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য গেম। বিষয়টা হচ্ছে যে এখানে আরও অনেক অনেক নিটিগিটি রয়ে গেছে। আমরা এটাকে টোটাল ডিটেলস এখন আমরা জানি না, এটা মানে আসলে এটার মধ্যে কী আছে। যেমন যে বোয়িংয়ের কথা বলা হচ্ছে, এবং এটা অবশ্যই এটা আসছে যে বাংলাদেশকে অনেক কিছু আমদানি করতে হবে আমেরিকা থেকে, অনেক কিছু, শুধু বোয়িং না, আরও অনেক কিছু প্রোডাক্ট আমদানি করতে হবে এটাকে করার জন্য, ট্রেড এটাকে মানে আপনি ব্যালেন্স করার জন্য। তো কাজেই এখন আসলে বাংলাদেশের শক্তি কতটুকু আছে, বাংলাদেশ তো বেসিক্যালি আপনার মানে আমেরিকাতে এক্সপোর্ট করে, বিশেষ করে আপনার যেটা মানে মানে তৈরি পোশাক শিল্পের কথা যেটা আমরা বলছি। তো এখন আমি মনে করি যে বাংলাদেশের এটা ঠিক আছে, এটা করা উচিত, এটা আবার এখানে থেমে থাকা উচিত নয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, দেখেন আমেরিকা আন্ডার দ্য লিডারশিপ অফ ডোনাল্ড ট্রাম্প, তারা হচ্ছে উনি নিজেই একদম ওপেন, কিন্তু হোয়াইট সুপ্রিমেসির কথা বলেন উনি আমেরিকা, উনি পৃথিবীর কোন দেশ থাকলো কি থাকলো না, কি করলো না, এগুলা উনি থোড়াই কেয়ার করেন, এভাবে কথাবার্তা বলেন। যদিও তাদের পলিসি মেকাররা নানা সময় অনেক কিছু থেকে শিফট করেন, তারা এই পুরা শুল্কটাকে এটাকে তারা তাদের আধিপত্য বিস্তারের অস্ত্র হিসেবে নিয়েছে। কিন্তু এটা আমার কাছে মনে হয় আর কি, সারা দেশে শুল্কের কথা নিয়েছে। দেখেন সারা পৃথিবীর এক এক দেশে এক এক রকম করে শুল্ক কিন্তু আরোপ করছে। এবং এটা আমার সহালোচক তিনি বললেন যে এইগুলোর সঙ্গে, যদি এগুলো অফিসিয়াল হয় না, যে শর্ত আরোপ করে দিচ্ছে যে চায়নার সঙ্গে কতটুকু ট্রেড করতে পারবেন কি পারবেন না, কোথায় এক্সপোর্ট করবেন, কোথায় ইম্পোর্ট করবেন, কি করতে পারবেন, এগুলো দিয়ে তাদের যে আধিপত্যের তাদের যে ইয়েটা আছে সারা বিশ্বে, সেগুলোকে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। তো কাজেই বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ যেহেতু এখনও অর্থনৈতিকভাবে যাদের সঙ্গে এইসব ফাইট করছে, তাদের সমসাময়িক তো ওই পর্যায়ে তো যায় নাই। তো বাংলাদেশকে সবসময় তাদের দেশের স্বার্থটাই চিন্তা করতে হবে, আবার এক্সপোর্ট তো করতে হবে। আবার চায়নার সঙ্গে যে বাংলাদেশের তো সেই শক্তিও নাই যে করতে হবে, আমেরিকার দিকে ঝুঁকে যায়, চীনের সঙ্গে সম্পর্ক নষ্ট হচ্ছে। কারণ চীনের সঙ্গে আমাদের অনেক ক্ষেত্রে সহযোগিতার ব্যাপার রয়ে গেছে, এবং আমাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে অনেক কিছু। কাজেই মোটার আগে কথাটা হচ্ছে যে বাংলাদেশকে আমরা সবসময় একটা কথা বলি যে যদি শক্তিশালী না হই, তাহলে আপনার সবসময় কোনো না কোনো সমস্যা পড়বেন আপনি, সেটা অর্থনীতির ক্ষেত্রে তো বটেই। কাজে বাংলাদেশকে শক্তিশালী হতে হবে, তাদেরকে এক্সপ্লোর করতে হবে মার্কেট, অন্য নন ট্র্যাডিশনাল আইটেম যেগুলো আছে সেগুলোকে এক্সপোর্ট করার জন্য মানে আপনার উদ্যোগ নিতে হবে যারা, এবং সেটাকে যারা এক্সপোর্ট করতে পারেন সেটাকে ফ্যাসিলিটেট করার জন্য মানে যারা সরকারে থাকেন তাদেরকে ফ্যাসিলিটেট করতে হবে যাতে আমরা করতে পারি। এই জিনিসগুলি মনে দরকার আর কি, আমার যেটা মনে করি। ধন্যবাদ। আমি একটু অন্য প্রসঙ্গে চলে যাই। জনাব কমরেড রহিম হোসেন প্রিন্স, আপনার কাছে আসি। দীর্ঘ আসলে ঐকমত্য কমিশনের যে সংলাপ বলি বা বৈঠক বলি, সেটি তো শেষ হলো নিশ্চয়, আপনি নিজেও ছিলেন। জুলাই সনদে যুক্ত করা হয়েছে উচ্চকক্ষে পিআর, জামাত এনসিপি বলছে আইনি ভিত্তি না দিলে স্বাক্ষর করবে না জুলাই সনদে। এটি নিয়ে আসলে কোনো অনিশ্চয়তা আপনি দেখেন কিনা? যেটি বলা হচ্ছে যে জুলাই সনদের যে আইনি ভিত্তি বা অধ্যাদেশ জারি নয়তো গণভোট, এনসিপি বলছে যে জুলাই সনদ বাস্তবায়ন হবে, তা পরিষ্কার করা না হলে তারা সনদে স্বাক্ষর করবেন না। কি বলবেন? আচ্ছা, আপনি যে আলোচনাটা এখন তুললেন এটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটা সময় নিয়ে আলোচনা। আমি যতটুকু সময় আছে আমি যাব সেইখানে। তার আগে আমি একটু 30 সেকেন্ড একটু সময় নেই আগের আলোচনা, কারণ ইমিডিয়েট খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি সবুজ ভাইয়ের সাথে খুবই কারেক্টলি উনি আরও 2-3টা পয়েন্ট তুলছেন। তার মধ্যে একটা মনে রাখতে হবে, এটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। আমি খালি রিপিট করছি ওনার কথা, কারণ আমরা না এসব করলে ভুল করব। যে এই আমেরিকা সাম্রাজ্যবাদ তার যে আধিপত্য বিস্তার যেভাবে করতে চায় সেটা আমাদের বিবেচনা ব্যাখ্যায় যাচ্ছে, উনি বলেছেন। আর একটা জিনিস এটা খুবই ক্ষতিকর হবে, যেটা উনি প্রশ্নটা বলেছেন, বাস্তবে ধরুন আমরা 8 টাকা রপ্তানি করি, আমদানি করি 2 টাকার, ওরা কিন্তু প্রেশার করতেছে যে না তুমিও 8 টাকা তুমি আমদানি করো। তখন আমার ধরেন কথার কথা তুলা আমি অন্য জায়গা থেকে কিনলে কম দামে পাই, আমি বেশি দামে বাধ্য হয়ে যদি কিনি, তাহলে এই যে 20% যেটা আমরা অর্জন করলাম সেটা কিন্তু অর্জিত নাও হতে পারে। তা আমি এই জন্যই বলবো
যেইটা উন্মুক্ত করা হোক, তারপরে জনগণ ডিসিশন নেবে কি করা যায়। দেখো ও পর্ব আমি শেষ করলাম। এবার আসি ঐক্যমত্যের আলোচনায়। আমি যদি বুঝে থাকি দুইটা পয়েন্ট বলেছেন, একটা আইনি ভিত্তির প্রশ্ন আর একটা অনেক পয়েন্টে নোট অফ ডিসেন্ট আছে, তাহলে সে ব্যাপারে কি হবে, তাই তো? দুইটা পয়েন্টে আমি একটু জাস্ট আমাদের পজিশনটা বলি। প্রথম কথা, এটা খালি এটা নিয়ে কোনো আলোচনা এখন করতে চাই না, খালি বলে রাখি কালকে তো আমরা বাধ্য হয়েছি এটাকে বর্জন করে চলে আসতে, কারণ আমাদের কাছে মনে হয়েছে যে ওনারা আলোচনার একেবারে শুরুটাই করতেন মুক্তিযুদ্ধ দিয়ে, এবং পরে এসে 24-এর গণঅভ্যুত্থান খুবই কারেক্টলি বলতেন, আমরা ধন্যবাদও জানিয়েছি। তো এখন আমরা যা করব, আমাদের অর্জন তো মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় করা, কিন্তু ওনাদের ডকুমেন্ট যেটা আলোচনায় করেনি, এটা পড়লে দেখতে পারবেন। সাংবাদিক ভাইদের আমি অনুরোধ করবো যে ভালো করে আপনারা একটু পাঠ করেন, দেখবেন তাদের বইতে 47-কে 71-এর জায়গায় পুনর্স্থাপিত করা সহ নানা ধরনের বিষয় ছিল। সে আলোচনা আমরা বাদ রেখে ঐক্যমত্যের আলোচনায় গিয়েছিলাম এই জন্যে যে রাজনৈতিক দলগুলো এত বড় একটা গণঅভ্যুত্থানের পরে, আচ্ছা ঠিক আছে, আমাদের যে কাঠামোগত ধরুন আদর্শের কতগুলো বিষয় আছে, ওইটা তো পরিবর্তন কেউ করতে পারবে না। আদর্শের বিষয়টা যার যার জনগণের কাছে তুলবে, জনগণের ম্যান্ডেট পেয়ে যারা ক্ষমতায় আসবে তারা তখন বিবেচনা করবে। আমরা পক্ষে থেকে বিরোধিতা করি, রাজপথে সমাধান করব রাজনীতির, কিন্তু আমরা কতগুলো কাঠামোগত সংস্কার করতে পারি কিনা, এটা হচ্ছে ব্যাপার। এখন কাঠামোগত সংস্কার করতে আলোচনায় যে দেখলাম, হ্যাঁ অনেক পয়েন্ট আমাদের সাথে মত মিল অমিল আছে। তা বিশেষ করে যে দলগুলোর কথা আপনি বললেন, আমরা দেখলাম অনেক পয়েন্টে নোট অফ ডিসেন্টেই। তা এখন আমি ভাই সহজ উত্তর দিয়ে দিই। ধরেন এইটা যে আমরা করলাম, এবং ওনারা যে খসড়া যে সনদটা বলেছে, আমি খসড়াই বলবো, তাতে এই দৃষ্টিভঙ্গিতে আমরা কিন্তু দ্বিমত করছি না। ওনারা বলেছেন যে আমরা এইটা ঐক্যমত্য হলাম, এবং এই ঐক্যমত্যের ভিত্তিতে যারা আগামীতে সরকার গঠন করবে নির্বাচিত, তারা আগামী 2 বছরের মধ্যে সাংবিধানিক যে পরিবর্তন শূন্য কাজগুলো করবেন। আমাদের বিবেচনা এটা পজিটিভ। তো এখন তাহলে ধারা তো সেটাই হওয়া উচিত। ধরেন এখানে আমরা 3 জন একেবারে রাষ্ট্র সংস্কার অনেক বেশি একমত হলাম, কিন্তু এটা তো আমাদের তো কারোর ক্ষমতা নেই। ক্ষমতা কার? আগামীতে নির্বাচিত পার্লামেন্টে, তারাই করবে, রেকটিফাই করতে হবে। কিন্তু ওই পার্লামেন্টে ধরেন আমাদের মধ্যেই এরাই কেউ না কেউ পার্লামেন্টে যাব, তাহলে আমাদের জন্য একটা বাধ্যতামূলক হয়ে যায় এই অর্থে যে ভাই তুমি তো জনগণের সামনে ঘোষণা দিয়েছো। তা সেই বিবেচনায় যদি এইটা থাকে, আমাদের বিবেচনায় নিশ্চয়ই আগামীতে আমরা এর মধ্যে যে 2-4টা পজিটিভ দিক আছে সেটা হয়তো দেখবো, অনেক নেগেটিভ দিক আছে সেটা আমাদের জন্য ক্ষতিকর হবে, সেটা অন্য আলোচনা। আমি মনে করি এইটা দেখার ব্যাপার। কিন্তু জোরাজুরি অনেকে যেটা করছেন যে এটা না এটা করতেই হবে, এখন এটাকে আইনগত কাঠামো দিতে হবে, বা ওই 70 সালের মতো এলএফও করতে হবে, গণভোট করতে হবে, গণপরিষদ করতে হবে, আমার মনে হয়, বা আমরা যতটুকু আলোচনা করব সেটা এইখানে না, ঘোষণাপত্রের ব্যাপারে আসছে, এর একটা সাংবিধানিক কাঠামো দিতে হবে। এই পুরো আলোচনাটা এনে আমরা যে রাজনৈতিক দলগুলোর যে ঐক্যমত্যে যতটুকু ঐক্যমত্য হয়েছে, যতটুকু হয়নি সেটা অন্য আলোচনায়, পুরো বিষয়টাকে একটা সংকটে ফেলে দেওয়া হচ্ছে। তা আমি আশা করব যে এইখানের রাজনৈতিক দলগুলো সে ধরনের কাজ না করে এইটাকে ধরবে যে কতগুলো বিষয় আমরা ঐক্যমত্য হয়নি, আমরা ক্ষমতায় গেলে সেই কাজটা করব, জনগণের সামনেই আমরা আমাদের কথাকে তুলে ধরব। তাহলে কিন্তু আগামীতে জনগণ একটা মোটামুটি দিশা পাবে যে না, এরা ক্ষমতায় গেলে কি কি করতে পারে, এবং নির্বাচনে এই সব দলগুলোকে তারাও ভোট দেবে কি দেবে না, কাকে বেছে নেবে কি নেবে না, তখন তারা এই কাজটা করতে পারবে বলে মনে হয়। শেষ ছোট্ট মন্তব্য, এই ঐক্যমত্যের ভবিষ্যতের কথাটা বললেন, আসলে যদি কেউ মেলা আশাবাদী হয়ে থাকেন যে এইটার মধ্যে দিয়ে সব করব, তা আমাদের কে রাইট দিয়েছে ওইখানে বসে? আমাকে কোনো নির্বাচিত প্রতিনিধি? তা তো না। তা আমরা তো ওইখানে বসে কিছু একটা জোর করে করে বলতে পারি না কালকে এটা অধ্যাদেশ জারি করে বাস্তবায়নের দিকে যাও। আমরা তো সেটা করতে পারি না বলে আমাদের পার্টি মনে করে, যার জন্য আমরা বরাবরই প্রথম দিন বলছি এটা একটা পরামর্শ। গুরুত্ব দিচ্ছেন? হ্যাঁ, পার্লামেন্টের উপর গুরুত্ব দিচ্ছেন? অফকোর্স, মানে আমি বলছি যে আমাদের যে সংবিধান যেটা বলে, কারণ আপনি এই ধরনের কতগুলো ধরনের আমরা ঐক্যমত্য হলাম, সহজে বলি, তার মধ্যে কিছু আছে এখনকার প্রচলিত আইনেই সংস্কার করার সময়, ওকে করুক, ওটা নিয়ে দেরি করার দরকার নেই, আর 30 সেকেন্ড শেষ করে করুক। আর একটা হচ্ছে অনেক কিছু আছে সংবিধান সংশোধনে জড়িত, ওইটা করার একমাত্র এখতিয়ার তো পার্লামেন্ট, আর কারো এখতিয়ার নেই। ধন্যবাদ। আমি একটু বিরতি থেকে ফিরে এসে আবার আমি আপনার কাছে আসবো। প্রিয় দর্শক, দেশ সন্ধানে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দেশ সন্ধ্যা আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি কামালউদ্দিন সবুজ আপনার কাছে আসি। জুলাই সনদ নিয়ে দীর্ঘ আমরা লক্ষ্য করেছি যে ঐক্যমত্য কমিশনের বৈঠক হয়েছে, সব বেশিরভাগ রাজনৈতিক দল যারা যারা ছিল প্রত্যেকেই ছিল, সে জায়গায় এখন সনদে স্বাক্ষর করা বাকি। এই জায়গা নিয়ে কোনো অনিশ্চয়তা আপনি দেখেন কিনা, যেটি জনাব কমরেড রুহিন হোসেন প্রিন্স বলতে একটি সংকট তো তৈরি হয়েছে?
না, এটা আমরা তো ঐক্যমত কমিশনের যে সেকেন্ড রাউন্ড যে আলোচনাগুলো চলছিল, আমরা প্রতিদিনই দেখছি কোনো না কোনো বিষয়ে ঐক্যমত হচ্ছে, কোথাও কোথাও আবার ডিসেন্টিং ভয়েসও আছে, সেগুলো তো আছে, সেগুলো থাকতে পারে, সেটা আমি ইয়ে করি না। এক একজনের এক একজন রাজনৈতিক পজিশন আছে, তাদের নিজস্ব আইডিওলজিক্যাল বিলিফ আছে, সেটা হইতে পারে। কিন্তু কথাটা হচ্ছে যে জুলাই সনদের যে বিষয়টা, সেটা একসময় সবাই এটা মানে এটা ধারণ করেন যে বলো যারা মানে আওয়ামী লীগ বিরোধী মানে যে মুভমেন্ট হয়েছে, যে গণ অভ্যুত্থান, তাদের সবাই এটা জুলাই সনদের বিপক্ষে কেউ বলেন নাই। কিন্তু কথা হলো কতটুকু থাকবে, থাকবে না, কি থাকবে, কি থাকবে না, এগুলো নিয়ে হয়তো নানা কথা আছে। এখন মনে করেন যে কালকে আমরা যেটা দেখলাম 19টা বিষয়ে আপনার ঐক্যমতের কথা বলা হচ্ছে, ঐক্যমত এবং সিদ্ধান্ত। এই 19টার মধ্যে আবার কিন্তু আবার ডিসেন্টিং ভয়েসও আছে, নোট অফ ডিসেন্টও আছে, কিন্তু বিশেষ করে বিএনপির অনেকগুলো বিষয় আছে, কারণ বিএনপি তো সবচেয়ে বড় দল এখানে। এখন কথাটা হচ্ছে যে তারপরে 19টি মানে বিষয়ের কথা বলা হচ্ছে, এর মধ্যে 70 অনুচ্ছেদ, সংবিধানের 70 অনুচ্ছেদের কথা বলা হচ্ছে, তারপরে আপনার বিচার বিভাগের মানে বিকেন্দ্রীকরণের কথা বলা হয়েছে, সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণের কথা বলা হয়েছে, নারী আসনের কথা বলা হয়েছে, আরও অনেক কিছু। এবং আলী রিয়াজ সাহেব, যিনি ঐক্যমতের নেতৃত্ব করেন, মানে নেতৃত্ব দিচ্ছেন, যদিও এটা সভাপতি হচ্ছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি বলেছেন যে এগুলি সবকিছু জুলাই সনদে ইনকর্পোরেট করা হবে। তা এখন কথাটা হচ্ছে যে, এবং আবার উনি এটাও বলেছেন যে যা যা করা হয়েছে সেগুলো বাস্তবায়ন করার জন্য পথ দেখাবে রাজনৈতিক দলগুলো। কথাগুলোর মধ্যে ইন্টারপ্রিটেশন, আমরা যে অনেক কিছু পথগুলো, আমরা শুধু অনুঘটকের কাজ করব। ঐক্যমত কথা তো ঠিক আছে, কিন্তু কথাটা হচ্ছে রাজনৈতিক দলগুলো ডেফিনেটলি বাস্তবায়ন। এখন এগুলো তো শুধু দিয়ে দিলেই হলো না। এখন মনে করেন স্বাক্ষর কেউ করলো বা করলো না, আমার মনে হয় হয়তো করবে, নাও করতে পারে, বাট মানে শেষ পর্যন্ত হয়তো করতে পারে। কিন্তু কথাটা হচ্ছে যে আমরা যে কথাটা সবসময় বলি এবং রাজনৈতিক দলগুলোই বলে, যে যেমন কালকে আপনি দেখেন বিএনপির যিনি নেতৃত্ব দিচ্ছেন এখন, তারেক রহমান সাহেব, কালকেও বলেছেন যে আমাদেরকে এমন কিছু করা উচিত হবে না, এমন কিছু করব না, এবং এ ব্যাপারে সতর্ক থাকে যাতে ফেসিবাদের পুনরাবৃত্তি না ঘটে। এটা হয়তো আওয়ামী লীগকে মিন করেছে বা অন্য কোনো শক্তিকেও মিন করতে পারেন। কথাটা হচ্ছে যে যদি তাই হয়ে থাকে, তাহলে তো আপনার যেই গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানের যারা শরিক, যারা যেসব রাজনৈতিক দলগুলি, তাদের ভিন্নতা থাকতে পারে, মানে ওই ব্যাপারে তো তাদের ঐক্যমত ছিল, তাদেরকে তো এখানে তো একমত হইতে হবে। এবং সেই ক্ষেত্রে সেই জুলাই সনদের ব্যাপারেও অনেক জায়গায় একমত হইতে হবে, স্বাক্ষরের ক্ষেত্রে বলেন অনেক, কিন্তু অত সব ব্যাপারে একমত হবেন না। এখন কথাটা হচ্ছে যে এটা আপনি দিয়ে দিলে, স্বাক্ষর দিয়ে দিলেও তো আবার হচ্ছে না, এটা তো আবার ইমপ্লিমেন্ট করতে যায় কিছু কিছু পার্ট আছে, যে সেটাকে পরবর্তী নির্বাচিত সরকার তাদের যেই জনপ্রতিনিধিত্ব, যে মানে 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 কি বলে, যে সংসদ হবে, যে পার্লামেন্ট হবে, সেখানে আপনার এটাকে অনুমোদন দিতে হবে, রেটিফাই করতে হবে। আবার কিছু কিছু জিনিস আপনি এমনিও করতে পারবেন। তো এখন কথাটা হচ্ছে যে নানা, আবার অনেকে বলতেছেন যে আপনার গণভোটের কথা বলছেন, নানা কথা বলছেন এগুলো। এখন বিষয়টা হচ্ছে যে এইভাবে ঠিক আছে, আলোচনা তো হইতেই পারে, কিন্তু আমাদের কথাটা হচ্ছে বাংলাদেশের পাবলিক পালসটা কি, সেটাও কিন্তু দেখতে হবে। কিন্তু আজকে দেখেন, আপনি একটা খেয়াল করে থাকবেন, এই যে পিআর পদ্ধতি নিয়ে ইদানিং প্রায় কথা হচ্ছে, এটা কিন্তু লন্ডনের যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সঙ্গে তারেক রহমান সাহেবের যে বৈঠক হয়েছে, এর আগে কিন্তু পিআরের কথা খুব বেশি আমরা শুনি নাই, কিন্তু আমার যতটুকু মনে পড়ে। এরপর থেকে আবার দেখলাম যে পিআরের কথা চলে আসলো, এরপরে হঠাৎ করে আমরা দেখলাম যে স্থানীয় সরকার নির্বাচনের কথা চলে আসলো। আমাদের কথা হচ্ছে যে দীর্ঘদিন এদেশে গণতন্ত্র ছিল না, নির্বাচিত পার্লামেন্ট ছিল না, যে স্থানীয় সরকারের যে নির্বাচনগুলি হয়েছিল সেগুলোও কোনো নির্বাচন ছিল না, মানে সব আওয়ামী লীগের যারা হতো তারাই সব নিয়ে যেত। তো কাজেই আমাদের কথা হচ্ছে যে গণতন্ত্রকে আবার ট্র্যাকে তোলা। এই আপনি তো এমন বিষয় না যে আপনার একটা নির্বাচন করে ফেললে বা একটা ট্র্যাকে তুললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, তা নয়। এই জন্যই দেখেন বিএনপি অনেক ব্যাপারে যে নোট অফ ডিসেন্ট, আমার যেটা মানে আমি যেটা বুঝতে পারছি, সেটা হচ্ছে যে তারা হয়তো মনে করছে যে একটা মানে যদি সঠিকভাবে নির্বাচন হয়, বিএনপি হয়তো ক্ষমতায় আসবে। এটার মানে মনে করা যুক্তিসঙ্গত কারণও আছে, যেহেতু তারা সবচেয়ে বড় পার্টি। তো কাজে তাদেরও তো নানা হিসাব নিকাশ আছে, তারা কোনটা করতে পারবে কোনটা করতে পারবে না, আন্দাজি একটা কথা বললা পরে করতে পারলো না, এগুলো তো রেকর্ড থেকে যাবে। তো কাজেই কথাটা হচ্ছে যে
বিএনপি অনেক বেশি রেসপন্সিবল আচরণ করা উচিত এবং সেটা অনেক ক্ষেত্রে করছে বলেও মনে হচ্ছে, সেই জন্য হয়তো নোট অফ ডিসেন্ট দিচ্ছে। আর জামাত বা এনসিপি এদের হিসাবটা তো ভিন্ন, এরা তো দল হিসাবে এখনো মনে করেন সেই ধরনের, এখনো মনে করেন রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার মতো অবস্থান এখনো তৈরি হয়েছে বলে আমার কাছে মনে হয় না। সেই জন্যই তারা এমন এমন সব ইস্যুস নিয়ে আসছেন যেগুলো আসলে ম্যাচিউর করে নাই, যেটা আমার কাছে মনে হয়। বাংলাদেশে পিয়ার পদ্ধতি ম্যাচিউর করেছে বলে আমি মনে করি না। যদিও ঠিক আছে, এটা তো অনেক যারা ছোটোখাটো দল যারা আছে তারা হয়তো মনে করতে পারে যে আমরা যদি সংখ্যানুপাতিক যদি এটা করি আমরা কিছু সিট পাবো। সেটা শুনেন, একটা কথা হচ্ছে কি, ঠিক আছে এটাকে আপনি অন্যভাবে অ্যাকোমোডেট করতে পারেন, একটা অ্যালায়েন্সের মাধ্যমে যা করতে পারেন। যেমন বিএনপির সঙ্গে অনেকগুলি দল আছে, তারা যদি এককভাবে নির্বাচন করে তারা কিন্তু কোনো সিট পাবে না, কিন্তু আবার যদি তারা যদি জোটগতভাবে করে, সেভাবে যদি সিট ছেড়ে দেয় তাহলে হয়তো পার্লামেন্টে যেতে পারবে। সেই ধরনের স্কোপ কিন্তু রয়ে গেছে, নানা অপশান আছে। কিন্তু এই জন্য পিয়ার পদ্ধতির মাধ্যমে যে এখন সব করতে হবে এমন কথা না। যদিও আমরা দেখছি যে কালকে উচ্চকক্ষে পিয়ারের ব্যাপারটা ইনকর্পোরেট করা হলো, যদিও এই বিএনপি এটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো এখন কথাটা হচ্ছে যে আপনি যে প্রশ্ন করেছেন যে আপনার চুক্তি, আমার মনে হয় হয়তো চুক্তি সই করবে বলে আমার কাছে মনে হয়, সনদের মধ্যে করবে বলে মনে হয়। হয়তো কিছু তর্ক বিতর্ক হইতে পারে, আমার মনে করবে। জি, ধন্যবাদ। আমি একটু আবারও যেতে চাই জনাব কমরেড রুহুল ইসলাম প্রিন্স, আসলে আইনগত ভিত্তি দেওয়ার মানে কিভাবে দিবে আসলে, মানে সংকটটা কিভাবে কাটবে? না, আমি তো এই দৃষ্টিভঙ্গির সাথে ডিফারেন্ট আমাদের আছে, যে আমরা যেটা এখানে কথা বললাম এখন আইনগত ভিত্তি দেওয়ার কি আছে এটার, এবং বললাম যে আমরা আইনগত ভিত্তি দেওয়ার কে, আমি আমার কাছেই প্রশ্ন করছি। সুতরাং আমি মনে করি এই আলোচনাটাই পুরো ঐক্যমত্যের যে সনদ এবং যেটা সই করা নিয়ে কথা হচ্ছে সেটাকে বড় সংকটে ফেলবে। আইনগত ভিত্তি দেওয়ার উপায় কি আসলে? না, ওই একটাই বললাম তো, আগামীতে পার্লামেন্ট ধরেন এর মধ্যে যদি কতগুলো বিষয় থাকে যেটা এখনই ধরেন বোঝার জন্য, জনপ্রশাসন সংস্কারের যদি কিছু থাকে, জনপ্রশাসন মন্ত্রণালয় যদি এখনই সেটা করতে পারে করে ফেলবে। আর যেটা সংবিধান সংশোধনের সাথে জড়িত, আগামী পার্লামেন্ট 2/3 মেজরিটিতে সেই কাজটা করবে। আর যদি এরকম সংবিধান সংশোধনে, এখন তো কোর্টের ওই আপনার পঞ্চদশ সংশোধনী বাদ দিয়ে নতুনটা বহাল হবে পুরনো, তাতে যদি গণভোট ফিরে আসে, কোনো কোনো পয়েন্টে গণভোট করতে হবে, আপনি ওই আইনগতভাবে যাবেন, তাইলে কেবলমাত্র আইনগত ভিত্তি হবে। তাই ছাড়া তার আগে আপনি কোনো জোরাজুরি করলে তো আপনি কোনো আইনগত ভিত্তি দিতে পারছেন না। সুতরাং জিনিসটা পরিষ্কার থাকলে আমার ধারণা সংকট হবে না। কিন্তু কেউ যদি মনে করে জোর জুলুম করে একটা সুবিধা পেয়েছি সুতরাং এখনই জোর করে ফেলবো, এইটা কোনো কি বলবো, আমি সাধারণ জনগণের জন্য লাভ হয় না। দেখেন, একটা খুবই দুঃখের কথা বলি, যে আলোচনাটা অনুচ্চারিত থাকবে, কিন্তু সবুজ ভাই বিশিষ্ট সাংবাদিক, ওনাকে পেয়ে আমার মনে হচ্ছিল যখন শুনছিলাম ওনাকে জিনিসটা জানায় রাখা দরকার, এবং আমি অনুরোধ করব উনি ওনার সাংবাদিকদেরকে দিয়ে এইটা একটা ভালো জনগণের জন্য রিপোর্ট করুক। সেটা হচ্ছে সবুজ ভাই, আমাদের কালকে আলোচনা, কালকে না আগেই ছিল, যে জনগণের মৌলিক অধিকার সংরক্ষণের একটা বিষয় ছিল, এটা পয়েন্ট আকারে, বুঝছেন, মূল বিষয় ছিল নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ, এটা একটা টাইটেল ছিল। এবং সেই টাইটেলে যখন আমরা আলোচনা করেছি, আমরা প্রথমে শুনেছি সব দল একমত, ক্লিয়ার, ফার্স্ট আলোচনা। সেকেন্ড আলোচনায় যখন আসলো বিরাট ফর্দ, এ করব সে করব, এমনকি আমাদের সাথে একমত, আমরাও যেমন বলেছিলাম যে এইখানে আমাদের অনেকগুলো অধিকার আছে যেটা 72-এর সংবিধানে আছে, কিন্তু অধিকার হিসেবে স্বীকৃত, কিন্তু আইনগত স্বীকৃতি থাকলে সুবিধাটা হচ্ছে, যারা একজন না খেয়ে মরছে ওনার কাছে হাত পাতবে না, আপনার আমার কাছে করবে না, সে কোর্টে যাবে, কোর্ট রাষ্ট্রকে বলে দেবে, চাকরি নাই, কোর্ট বলে দেবে রাষ্ট্রকে যে তুমি সমবন্টন করে করো, এইরকমের জায়গা। তাই এনারা আনতে যে এইখানে কি বলে, এই যে আমরা কি বলি ওয়াইফাই ব্যবহার করি, তার ইন্টারনেটের অধিকার সহ অনেক কিছু এনেছিল, অনেক অনেক ভালো কথা আছে আনডাউটলি। কিন্তু ওইখানে আবার দেখলাম শেষে ছিল যে একটা কলম থাকবে যে এটা রাষ্ট্র তার আর্থিক সক্ষমতা হলে পর্যায়ক্রমে কিছু করবে। তা আমি যেমন কালকে আলোচনায় ভেবেছিলাম যে আচ্ছা আলোচনাটা আসুক, দেখি এই পয়েন্টে কি করছে, খুব আকস্মিকভাবে দেখলাম পুরো জিনিসটা আলোচনার টেবিলে নাই। আলোচনায় আনলো এক লাইন যে আমরা আগামীতে মৌলিক অধিকার কি, আমরা শব্দটা হয়তো একটু দিক ওদিক হবে, মৌলিক অধিকার সংরক্ষণ এবং অমুকের বিষয়ে নীতিগতভাবে একমত পোষণ করছি। আমি বললাম তো আকাশের ঠিকানায় চিঠি লেখার মতো এত আলোচনা, আমাদের রাষ্ট্রীয় চায়ের মূলনীতি যেটা ঐক্যমত্য হব না, ওনারা জোর করে সেটা চাপিয়ে দিলেন, কিন্তু জনগণের মৌলিক অধিকার, যেখানে স্বাস্থ্যের অধিকার, স্বাস্থ্যের অধিকার, অন্যান্য অধিকার, সেটা আলোচনার টেবিলে আনলেন না। তা আমি অনুরোধ জানাচ্ছি যে ওইটা যা লেখা আছে, কপি আছে, দেখলে যে কি কি প্রস্তাবনা আসছে, এটা জনগণের কাছে দেখলে দেখা যাবে যে কি কি আলোচনা করছিল। আমি প্রসঙ্গ করে বললাম তা ঠিক আছে, আমি কোনোটা তর্ক করার পক্ষে না, যে ঠিক আছে যেটা হয়নি হয়নি, কিন্তু এইটাকে আন্দোলন করে যে হয়তো বা করতে হবে। কিন্তু ওইটা মনে রাখতে হবে
যে এইটা মানুষের যে অ্যাওয়ারনেস বিল্ড আপ যতটুক হলো সেইটাকে আমরা চিন্তা করি। এবং মনে রাখতে হবে, দেখেন আজকে পত্রিকায় নিউজ ওনারাই করেছেন কোন একটা গবেষণা প্রতিষ্ঠানে দিয়ে, যে আমাদের দেশের মানুষের 4 জনের মধ্যে একজন হচ্ছে বহুমাত্রিক 25%। হ্যাঁ 25% দারিদ্র্যের শিকার। তা আপনি বলেন তো, এই এতদিন রাজা উজির মারলাম, 23 দিন ধরে কি এসি রুমে বসে এত কথা বললাম, আমরা তো আলোচনায় আনতে পারলাম না। তাহলে মানুষের স্বার্থটা কোথায়? বরঞ্চ এই আলোচনায় ক্ষমা করে, ক্ষমা আমি হতে বলছি, যতটুকু হয়েছে এইটাকে নিয়ে যার যার দল আমরা ঘোষণা দিই, আমরা এখন জনজীবনের সংকট অন্য জায়গার মধ্যে অ্যাটেনশন দিয়ে কত বেশি মানুষকে তার সংকট থেকে মুক্তি দিতে পারি সেই জায়গায় যাওয়া দরকার। নাহলে এটা বক থেকে তো আমি একটা উদাহরণই দিলাম, জাস্ট মৌলিক অধিকারের জায়গায় আমরা বেশি দূর আগাইতে পারলাম না। কিন্তু আমি ওখানে জনজনী করছি না, কারণ এক এক দলের এক এক দৃষ্টিভঙ্গি। কেউ হয়তো ধরেন এই যে পুঁজিবাদী কাঠামোর মধ্যে এটা চাই, আমরা বলেছি মৌলিক সংস্কার মানে অনেকে এটা চাই, আবার আমরা কমিউনিস্টরা মৌলিক সংস্কার মানে পুরো আমূল পরিবর্তন চাই। কিন্তু আমি তো এখানে জোর জুলুম করে পারবো না, কারণ আমাদের তো মানুষ ম্যান্ডেট দেয়নি, তা আমি জোর করবো না। তো অন্যদেরকে হলে বাবা তোমরা জোর করো না, তোমরা কি করতে পারো, জনগণের কাছে যাও, তারপর এটা করো। এবং প্রসঙ্গক্রমে একটা তথ্য যদি 1 মিনিট সময় দেন এবারে বলি, তারপর বললে হবে। এটা যেহেতু মিডিয়াতে আসছিল বলি, নাইলে হয়তো এই কথা বলতাম না। আমরা প্রধান উপদেষ্টার সাথে যখন দেখা করতে গেলাম, একজন একটা রাজনৈতিক দলের প্রধান, তিনি ওনাকে অনেকগুলো কথা বলেছিলেন, তার মধ্যে 2টা উনি মিডিয়াতে এসে বলেছিলেন বলে আমি বলছি, নাইলে এটা আমার বলাটা শোভনীয় না। উনি ওইখানেই বলেছিলেন শেষে এসে যে স্যার আপনি যদি মনে করেন পারছেন না, তাহলে আপনি ক্ষমতা ছেড়ে দেন। এটা উনি কিন্তু মিডিয়াতে এসে বলেছেন যে ছেড়ে দেন, আপনি যে সংস্কার করতে চান আসেন, আমরা একসাথে দাঁড়াই, আপনাকে মাথার পরে রেখে সংস্কার নিয়ে আন্দোলন করি এবং রাষ্ট্র ক্ষমতায় গেলে সংস্কার করব। আমি একদিকে দেখি কথাটা তো খারাপ বলে নাই, যদি ওনারা কেউ মনে করেন সে রাষ্ট্র ক্ষমতায় থাকুক বাইরের কেউ থাকুক, তাদের এজেন্ডা হচ্ছে 1 2 3 4 করে ওগুলো, তো তারা এই যে ছেলেরা করেছে, যদি আরো কাউকে নিতে চায় নিয়ে করুক, নেপথ্যে থাকার তো দরকার নেই, ফ্রন্ট সাইডে চলে আসুক, রাজনৈতিক দল গঠন করুক, জনগণের কাছে যাক, জনগণের ম্যান্ডেট পেলে যদি করে, তখন আমার ধরেন আমি সবুজ ভাই বা আপনিও এটা নিয়ে বেশি কথা বলার সুযোগ আমরা পাবো না। আমরা হয়তো রাজনৈতিক ভাবে বলবো এটার পক্ষে আমরা বিপক্ষে, আমরা জনগণকে সাথে নিয়ে কোনো দেশের বিরুদ্ধে কোনো পজিশন আমরা মোকাবেলার চেষ্টা করব, কিন্তু তারও কিন্তু একটা তখন অধিকারের স্বীকৃতি চলে আসে। এই আলোচনা আবারও ফিরবো, আমি একটু বিরতি ফিরে এসে প্রিয় দর্শকদের সঙ্গে নিচে আরো একটু বিরতি ফিরছি, একটু পর সঙ্গেই থাকুন। একবার স্বাগত জানাচ্ছি, আমি জনাব কামাল উদ্দিন সবুজ। আপনার কাছে আসে জুলাই সনদ নিয়ে আমরা যে মত পার্থক্য লক্ষ্য করছি, কেউ বলছে যে আইনি ভিত্তি ছাড়া স্বাক্ষর করবেন না, কেউ বলছে যে এটি কিভাবে বাস্তবায়ন হবে তা পরিষ্কার না হলে স্বাক্ষর করবেন না। এইসব বিষয়গুলো, এটি কি নির্বাচন পেছানোর কৌশল বলে মনে করেন কিনা? আমি এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে, নির্বাচনের যে কথা বলা হচ্ছে, যেমন আপনি দেখেন প্রধান উপদেষ্টা সাহেব এবং ওনার যে যারা সরকারে যারা আছেন, যেমন গতকালকে আসিফ নজরুল সাহেব আইন উপদেষ্টা বলেছেন যে আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচনের দিনক্ষণ আপনি শুনতে পাবেন, খুব দ্রুত সময়। না আগামী কয়েকদিনের মধ্যে এটা বলেছেন স্পেসিফিক। আবার প্রধান উপদেষ্টার প্রেস সচিবও বলেছে যে নির্বাচনের মানে একদিনও দেরি হবে না, মানে দিনক্ষণ নির্ধারিত সময় হবে, যদিও নির্ধারিত সময় এখনো হয় নাই, কবে যেহেতু শিডিউল এখন শিডিউল তো এনাউন্স হয় না। এখন কথাটা হচ্ছে যে নির্বাচনও তো, আপনি যে নির্বাচন পেছানোর যে কথা বলতেছেন, আমার ধারণা বাংলাদেশের কিছু কিছু ফোর্স আছে, ফোর্স বলতে আমি বলি যে মানে এর মধ্যে রাজনৈতিক শক্তিও আছে, আমি হয়তো নাম বললাম না, কিছু এবং সরকারের ভিতরেও কিছু লোক আছে যারা ম্যাটার বা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আছে, এবং এর বাইরেও অনেকে আছে বিভিন্ন মানে যারা ম্যাটার করে, আমি হয়তো বিস্তারিত বললাম না। কথাটা হচ্ছে যে তারা হয়তো চায় যে নির্বাচনটা আরও দেরিতে হোক, কিন্তু বিএনপি সহ যা বেশিরভাগ রাজনৈতিক দল মানে যারা তারা নিশ্চয়ই দ্রুততম সময় নির্বাচন চায়, কারণ মানে এটা আমার কাছে মনে হয়েছে। কাজেই সেই রশি টানাটানি বলেন, সেই যদি দ্বন্দ্ব বলি, রাজনৈতিক দ্বন্দ্ব বলি, সেটা কিন্তু রয়েই গেছে, কিন্তু আছে, কিন্তু এটা এখনো, কিন্তু এটা কথার মধ্য দিয়ে, কাজের মধ্য দিয়ে, আপনার বিভিন্ন জিনিস উপস্থাপনার মধ্যে দিয়ে, ঐক্যমতের কমিশনও অনেক ইস্যুদের যদি আপনি অ্যানালাইসিস করেন, এগুলোর আপনার যদি রিলেট করেন, এই ধরনের জিনিস আপনি খুঁজে পাবেন। কিন্তু নির্বাচনকে যারা যাতে প্রলম্বিত হোক, এই জন্য হোক, তারা হয়তো অনেকে মনে করেন যে এই ধরনের দ্রুততম সময় একটা নির্বাচন হলে তারা হয়তো ক্ষমতা দিতে পারবে না, যদি দেরিতে হয় তাহলে তারা হয়তো তাদের হয়তো অন্য কোনো মানে পরিকল্পনা থাকতে পারে, তারা হয়তো মনে করে যে তারা গুছিয়ে নিতে পারবে, তারা অন্য সুবিধা নিতে পারবে, সেজন্য হয়তো বলতে পারে, এটা নানা ব্যাখ্যা থাকতে পারে। কিন্তু কথাটা হচ্ছে যে নির্বাচন পেছানোর কেউ যদি করে, তাহলে তো সেই আমরা ঘুরে ফিরে তো সেই আগের জায়গায় যাচ্ছি।
আমরা যে 17-18 বছর নির্বাচন, এই বাংলাদেশের মানুষ কোনো নির্বাচন দেখলো না। বাংলাদেশের অর্ধেক, আমার তো জানি না, আমি ঠিক এক্সাক্ট ফিগারটাই বলতে পারবো না, বাংলাদেশের এখন যারা ভোটার হয়েছে তার অর্ধেকে ভোটার ভোটই তো দিতে পারে নাই কারণ ভোটই তো হয় নাই মানে 2006-এর পরে তো আর কোনো ভোট হয় নাই। 2001 সালে নির্বাচনের পরে আর কি ভোট হয়েছে? হয় নাই তো, এগুলো তো কোনো ভোট না। তো কাজেই আমরা তো খারাপ মানে আপনার অনেক আলোচনা সমালোচনা থাকতে আমাদের তো নির্বাচন তো করতে হবে। আসলে একটা নির্বাচন, অনেকগুলি নির্বাচন যদি আমরা করতে পারি সুন্দরভাবে সুষ্ঠুভাবে, তাহলে আবার একটা সিস্টেম দাঁড়াবে। যেমন দেখেন 90-এর গণ অভ্যুত্থানের পরে এরশাদ যেরকম আপনার নির্বাচনের ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, 8-9 বছরের সংগ্রামের পর বাংলাদেশের মানুষ যখন আবার একটা সুযোগ পেল, 3-4টা নির্বাচন হলো, মোটামুটি বাংলাদেশের মানুষ ঠিক আছে, অনেক নানা ছোটখাটো অভিযোগ থাকলো, সন্তুষ্ট। এরপর আবার কিন্তু ডিসরাপ্টেড হয়ে গেল কিন্তু 1/11-এর পর দিয়ে। তো কাজেই এরপর 17-18 বছর এভাবে চলে গেল। আপনাকে তো নির্বাচনটা করতে হবে, নির্বাচনটা করা উচিত, এবং করলে এর মধ্যে ত্রুটি পাবেন, বিচ্যুতি পাবেন, আবার আলোচনা হবে, সমালোচনা। ডেমোক্রেটিক প্রসেসটা যদি মানে চলমান থাকে তাহলে তো অনেক কিছু করতে পারবেন। এখন শেখ হাসিনার মতো হইলে তো আর হবে না। শেখ হাসিনার মতো উনি কোনো কিছুই উনি করতে দেয় নাই, সবকিছু শেষ করতে, তাহলে পরিণতি কি হচ্ছে আমরা দেখেছি। এখন আসলে রাজনৈতিক দ্বন্দ্বটা কি নিয়ে আপনি যে নির্বাচনটা কেউ যদি মানে কোনো নানা কিছুর আবরণে যদি পিছিয়ে দিতে চায় বা বিলম্বিত করতে চায়, যাতে না হোক এটা চায়, তাহলে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে। পিছিয়ে দিলে আসলে লাভটা কি? কোনো, আমি ব্যক্তিগতভাবে না, তাদের কোনো ছোটখাটো পার্টির লাভ হইতে পারে, ছোটখাটো। আমি কোনো গণতান্ত্রিক, আপনি যদি গণতন্ত্রের কথা বলেন, আমি খুব বেশি লাভ দেখি না। কারণ গণতন্ত্রের কথা তো, গণতন্ত্রের মধ্যে তো নির্বাচন তো একটা প্রধান অনুষঙ্গ, একমাত্র অনুষঙ্গ না হলেও অবশ্যই একটা অন্যতম প্রধান একটা অনুষঙ্গ। আপনার নির্বাচন তো গণতান্ত্রিক প্রক্রিয়াতে নির্বাচন করতে হবে, আপনার পার্লামেন্ট থাকতে হয়, এটার মধ্যে দিয়ে আপনার ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে একটা জায়গায় যায়। আপনি যদি সেই প্রক্রিয়ায় শুরু না করেন, তাহলে অলরেডি তো আমাদের প্রধান উপদেষ্টা বলেছেনই নির্বাচনটা হবে, এবং উনি কিছুদিন আগে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে আপনার বৈঠকে উনি নির্দেশও দিয়ে দিয়েছেন যে আগামী নির্বাচনকে সামনে রেখে ডিসেম্বরের মধ্যে তাদের আইন শৃঙ্খলা সংক্রান্ত সকল প্রস্তুতি গ্রহণ করার জন্য। আবার ওনার সরকারের অনেকে বলছেন যে নির্বাচনের দ্রুত আবার তারিখ ঘোষণা করা হবে। আমরা দেখছি নির্বাচনের একটা প্রস্তুতি চলছে। আবার রাজনৈতিক দলগুলো কিন্তু দেখেন যার যারা নির্বাচন করে সবাই কিন্তু যার যার এলাকাতে যাচ্ছে, নির্বাচনের প্রচার এক ধরনের চলছে, কিন্তু প্রস্তুতি চলছে। তো এর মধ্যে যদি কোনো ধরনের এই প্রক্রিয়াটা ডিসরাপ্টেড হয়, বাধাগ্রস্ত হয়, তাহলে কিন্তু এমন নতুন নতুন অনেক সমস্যার উদ্ভব হবে, যেটাকে আবার সামাল দিতে যায় আমরা আবার বড় ধরনের সমস্যায় পড়ে যেতে পারি, যেটা আবার এই দীর্ঘদিন যে গণতন্ত্রের যে অনুপস্থিতি সেটাকে প্রলম্বিত করতে পারে, এবং সেটা নিশ্চয়ই বাংলাদেশের মানুষ চায় না। ধন্যবাদ। আমি একটু কমরেড রুহুল ইসলাম প্লিজ আপনার কাছে আসি। নির্ধারিত সময় নির্বাচন, একদিনও দেরি নয়, এটি প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি জানিয়েছেন কিছুদিনের মধ্যে নির্বাচনের সময় ঘোষণা করা হবে। আইন উপদেষ্টা এমনটাও জানিয়েছেন। নির্বাচন নিয়ে কোনো সংশয় দেখেন কিনা? আমরা জুলাই সনদ নিয়ে যে মত পার্থক্য দেখছি, সেটি কি নির্বাচন পেছানোর কৌশল বলে মনে করেন কিনা? না, আমি এক এক করে আসি। প্রথম কথা, এটা বাংলাদেশের অন্য জায়গার ইতিহাস যাওয়ার দরকার নেই। আমরা 2000 এর আগেও কিন্তু দেখেছি নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত তো আপনি আশঙ্কা থেকেই যাবেন, এটা মনে রাখতে হবে। কারণ এর আগে আপনারা দেখেছেন না যে তারিখ ঘোষণা হলো, মনোনয়ন জমা দেওয়া হলো, তারপর নির্বাচন হয়নি। ওটা থাকবে, এটা থাকবে না, আমি এটা আশা করি না। কিন্তু আগে ভিত্তিটা কোনটা, যেটা উনিও বলেছেন যে আমরা গণতন্ত্রের পথে হাঁটবো কিনা, এবং যে হোয়াইট ফর্মে বললেন ওটাই কারেক্ট। আমরা কালকেই সব ঠিক হয়ে যাব তা না, কিন্তু গণতন্ত্রের পথে হাঁটতে চলা শুরু করলে আমরা এক সময় না এক সময় এই পথটাকে যেতে পারবো। এইটাই যদি আমি বিবেচনা করি, তাহলে এবার আসি সংশয়টা হচ্ছে কেন হচ্ছে। প্রথম দিকে এই যে সরকার, তাদের অনেকের বক্তব্য। আরেকটা হচ্ছে যারা মনে করছে তো এখনই তো ক্ষমতায় আছি, দরকার কি? ওই যে কারা বিলম্বিত করতে চায় জিনিস সহজ। একটা যারা মনে করছে আমরা ক্ষমতায় আছি, এনজয় করছি, যাদের হয়তো সেক্রেটারিয়েটে লোকজন বসে আছে, যারা বিভিন্ন জায়গায় লোক বসাতে পারছে, যাদের কথায় চলছে, তারা। আর একটা চাইবে, সেটা সাধারণত বিদেশি শক্তি, যারা মনে করে যে একটা দুর্বল সরকার থাকলে তাহলে তাদের সাথে ডিল করতে সুবিধা হয়, তারাই কিন্তু পিছাতে চাইবে। আর ভূ রাজনৈতিক কারণে এই শক্তি এখন অনেকভাবে চেষ্টা করছে। সুতরাং এইটা হচ্ছে, আপনি লাভের কথা বললাম এই। তবে এ ব্যাপারে এবার একটু বলি,
প্রেস সেক্রেটারি সাহেব কি বললেন ওইটাকে আমি একটু গুরুত্ব তো দিতেই হয়, কারণ আমরা মজা করে ওনাদের সাথে দেখা হলে বলি যে উপদেষ্টা পরিষদ তো না, আপনারাই তো দেশ চালাচ্ছেন, এটা ওনাদের সামনেই বলেছি বলে কথাটা বললাম, কারণ এগুলো তো আমাদের দেশ ছোট, সবার সাথে তো একটা সম্পর্ক আছে, তা সেই অর্থে গুরুত্ব দিতেই হয়। কিন্তু আমি আরেকটু গুরুত্ব দিই, কারণ রিসেন্টলি আমরা প্রধান উপদেষ্টা যখন দেখা করলাম, আমাদের সামনে কিন্তু উনি নির্বাচনের তারিখের কথা বলেনি, বরঞ্চ আমাদের দিক থেকে অনেকে বলেছিল যে আশা করি আপনি 5 তারিখে ঘোষণা দেবেন। আমার ব্যক্তিগত পজিশন হচ্ছে ওনাকে 5 তারিখে আমি ঘোষণা দিতে বলি না, কারণ এটা ঠিকও না। উনি 4 তারিখ বা 5 তারিখে গণ অভ্যুত্থানের যে নিশ্চয়ই একটা ভাষণ দেবেন, সেইখানে নির্বাচন কমিশনকে শুধু এইটুকু বলুক, আমি আশা করি আমাদের এইগুলো করে কথার কথা ডিসেম্বরের শেষের মধ্যে বা অমুক তারিখের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ভেরি সিম্পল, এই কথাটা বললে আমার ধারণা অনেক সংকট কিন্তু দূর হয়ে যাবে। তারপরে দুদিন পরে আরো কতগুলো রাজনৈতিক দল যখন দেখা করলেন, তার মধ্যে একজন সিনিয়র রাজনীতিক আমাদের দেশের, তিনি কিন্তু বাইরে এসে বললেন উনি 4-5 দিনের মধ্যে বলেছেন, এবং এই পর্যন্ত কোনো প্রোটেস্ট তারা করে নাই। তার মানে আমি এটাকে পজিটিভই ধরি, কিন্তু আমি খুব ঠান্ডা মাথায় এটা বলি যে সরকারের মধ্যে সরকার আছে, এটা সবাই এখন জানে। একটু আগে বললাম অনেকে আছে এনজয় করছে ক্ষমতা, অনেকে বিদেশি আধিপত্যবাদী শক্তি আছে। সরকারকে মনে রাখতে হবে এদের মধ্যে অনেক সিনিয়র ভালো মানুষ আছে, আমরা বলতে পারি, কিন্তু আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা পর্যন্ত আছেন অনেকে, আমি ওয়াহিদুদ্দিন স্যার সহ অনেকের কথা বলছি। তা আমরা চাইবো ওনারা যদি সিনসিয়ারলি মেন করে, মনে রাখতে হবে একটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। তাহলে সেই চ্যালেঞ্জ মোকাবেলা আমি সহজ দেখি যদি ওনারা রাজনৈতিক দলগুলোকে আস্থায় নেয়। যেমন আমরা তো বলি আসেন না, আমরা একটু বসলে তো নিজেরও দরকার একটা আচরণবিধি করতে পারি যে আগামী ভালো ভোটের জন্য আমাদের কি কি করতে হবে। তা আসেন, অনেক আলোচনা করেন, এই আলোচনা কেন হচ্ছে না যে আসেন 1, 2, 3, 4 করে আমরা লিখি যে ভালো নির্বাচনের জন্য রাজনৈতিক দলের দায়িত্ব কর্তব্য, জাতির সামনে ওইটাকে আমরা ঘোষণা দেই যে ভালো নির্বাচনের জন্য এই করবো, এর বাইরে যদি কেউ করেন তাহলে আপনারা তার বিরুদ্ধে যাবেন। সুতরাং এইরকম একটা পজিটিভ জায়গায় যদি যেতে পারি তাহলে ভালো নির্বাচন হবে। আমার শেষ বক্তব্য হচ্ছে ভালো নির্বাচনের জন্য জনগণের কণ্ঠ সোচ্চার করা, এবং আমার ভোট আমি দেব, আমাকে কেউ প্রতিহত করতে পারবে না, আমি ভোট কেন্দ্রে যেয়ে ভোট দেব, ভোট না গোনা পর্যন্ত ওই কেন্দ্রে অবস্থান গ্রহণ করব। এইরকম একটা দৃঢ় অবস্থান জনগণ যদি আমরা নিতে পারি তাহলে আমরা ভোটটা আদায় করতে পারবো বলে আমার মনে হয়। অসংখ্য ধন্যবাদ জানান কমরেড রুহুল হোসেন প্রিন্স এবং কামালউদ্দিন সবুজ, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা এখানে শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।